যে এইবার নির্বাচনটা অন্তত মিনিমাম একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবার দেখেন নির্বাচনের আগেই আমাদেরকে সাজা দেওয়া হলো এবং 28 অক্টোবর লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ ঢাকার মানুষ দেখেন নাই সেই মিটিংটা কিভাবে পুলিশ তছনছ করে দিল, টিয়ার সেল মেরে গুলি করে আহত করে। সত্ত্বেও আমাদের স্টেজে লাস্ট পর্যন্ত সাজা নিয়েও আমি লাস্ট পর্যন্ত স্টেজে ছিলাম। কারাগারও একটা দুর্নীতির মহা একটা আপনার আগলা। তারপরেও আমি মনে করি কারাগারে যারা আছে ওদের চেয়ে মহা দুর্নীতিগত সরকার। এই সরকার, যে সরকার এত বড় দুর্নীতি, সেই দেশের কাউকে দোষ দিতে চায় না, কাউকে দোষ দিতে। আমি 28 জেলার সাথে আলাপ করে আসছি, বিস্তারিত বলে এসেছি যে আপনাদের নলেজের বাইরে কিন্তু অনেক দুর্নীতি এখানে হয়। পরক্ষণ চিন্তা করি যে এরা আর কি দুর্নীতি করে, এরা ছোটখাটো দুর্নীতি করে, কিন্তু এই যে মহা দুর্নীতি করছে একটা সরকার। আপনার নমিনেশন পেপার কেনার সুযোগ থাকতো, তারপরে বিএনপি না গেলে বলতে পারতো যে বিএনপি চায় না, তারপর তো সুযোগই রাখি নাই। নেতাদের কারাগারে মহাসত্ব শুরু করে গ্রেপ্তার এবং পার্টি অফিস বন্ধ। তো পার্টি অফিস না বসতে পারলে একটা রাজনীতি কোথায় ফর্ম বিক্রি করবে, কোথায় তারা তাদের সাক্ষাৎকার নেবে, কোথায় তারা নমিনেশন জমা দিতে বলবে। এই যে মহা অন্যায় যেটা করলো আওয়ামী লীগ, নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে বিএনপির ভুল হয়েছে, তাহলে আওয়ামী লীগ 1988 সালে নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ 1996 সালে নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ এরশাদের সময় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ সিটিকরণ নির্বাচনে বিএনপি যখন ক্ষমতায় তখন অংশগ্রহণ করেন, এবং আওয়ামী লীগ 2007 সালের 21শে জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে সদল বলে 299টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিল মহাজোট, কিন্তু আমার ঈশ্বরদীর আসন বাদে। প্রত্যাহার করেননি, আর 299 প্রত্যাহার হয়েছে। তাহলে সেগুলি কি তাদের ভুল ছিল? নির্বাচনের পরিবেশ না থাকলে সেই নির্বাচনে আপনি গিয়ে, এবং আমি তো তার জ্বলন্ত প্রমাণ। আমরা বিএনপি 2014 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না, যৌক্তিক একটা কারণ ছিল, কারণ যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ 172 দিন, কেউ বলে 114 দিন হরতাল করেছে। এবং এইটার এই আন্দোলনে দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলে নির্বাচনের ফলাফল যে পক্ষে আসবে না, সেটা প্রমাণিত হয়েছিল 1994 সালে মাগুরা নির্বাচন, একটি আসনের নির্বাচন, ঢাকা টুকটাক মাগুরা। সেখানে কিন্তু আমি হাবিব, তখন আমি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে আমি সেদিন ওই মাগুরা নির্বাচনের পরের দিন হরতাল আগে হতো, ঘটনা ঘটলো, এবং হরতালের পরে একটা প্রতিবাদ সমাবেশ হতো বা একটা বক্তব্য থাকতো সেখানে আজকের প্রধানমন্ত্রী সেখানে ওই মিটিংয়ে ছিলেন। 1900 আমরা একই প্লেনে আমরা বাংলাদেশ বিমানে আমরা যশোরে গিয়েছিলাম, ওখান থেকে মাগুরা গিয়েছিলাম, এবং নির্বাচনের পরে যখন ভোটটা সুষ্ঠু না হওয়ার পরিপ্রেক্ষিতে পরের হরতাল হলো, সেই হরতালে পরে যে মিটিংটা হলো সেই মিটিংটা আমি পরিচালনা করেছিলাম, ঢাকা থেকে আমি পরিচালনা করেছিলাম। আমি যেদিন বলেছিলাম নেত্রী আপনাকে বলে যেতে হবে দলীয় সরকার অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারও একটা কারণ ছিল, 1990 সালে 13ই অক্টোবর পলিটেকনিক ছাত্র লীগের নেতা মনির এখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। এই লাশের সাথে আমি যেতে পারিনি, যেহেতু আমি অসুস্থ, তখন মায়েরকে হাসপাতালে ছিলাম, যে কারণে ওখানে সম্রাটকে পাঠিয়েছিলাম। তো সুভাষ সিং এর আমার রায় মামা, আমি খুলনা থেকে একটা হাদিস পার্কে আমার সদরের ছাত্র মিটিং নিয়ে আসার সময় হঠাৎ করে আমার বিরুদ্ধে তখন ওয়ারেন্ট, এই অবস্থার ভিতরে রাত্রিবেলা আমার মনের টানে নেতার আত্মার প্রতি সম্মান দেখানোর জন্য আমি রাত্রে মাগুরা বাস স্ট্যান্ডে একা নেমে গিয়েছিলাম। বাসের ড্রাইভারকে বলছিলাম, ড্রাইভার সাহেব থামান, খোকন খালিপুর খোকন অনেকে ছিল, তারা কোথায় যান? আমি মনির বাড়িতে যাবো। রাতের বেলা অচেনা জায়গায় আমি রিক্সা নিয়ে এসে মনির বাড়িতে গিয়েছিলাম, তার বাবাকে ডেকে উঠেছিলাম, তার বাবার সাথে কথা হয়েছিল। অল্প কথায় বলবো, তার বাবা বলেছিল আমার ছেলে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার বিনিময়ে যদি এর সাথে পতন হয়, যখন তখন মুক্তি পায়, বিশ্ববিদ্যালয় থেকে একজন সন্তানদের লাশ ফিরে না আসে, তাহলে তোমাকে মাফ করো, তাছাড়া তোমাকে মাফ করো। আমি সেদিন কথা দিয়েছিলাম, সেই কথাই আবার আমি ওই রাতের বেলায় রিক্সা নিয়ে অজানা পথে এসে আমি আবার থেকে পরবর্তী নাইট কোর্সে আমি ঢাকা এসে ঢাকা শহীদ বা লক্ষ দিক মানুষের সেই জনসভায় বা সেই সমাবেশে আমি বক্তব্য দিয়ে বলেছিলাম, মনির বাবাকে কথা দিয়ে এসেছি 1990 সালের 16ই ডিসেম্বরে পুরো সামরিক তত্ত্বাবধায়ক সরকার বিজয় উৎসব পালন করে। আমার বক্তব্যের পরে প্রখ্যাত সাংবাদিক গ্যাস কামাল চৌধুরী তৎকালীন প্রেস ক্লাবের সভাপতি বক্তব্য বলেছিল, ছাত্র নেতা যত সিরিয়াসলি কথা বলছে, অ্যাডামেন্ট হয়ে কথা বলছেন,
খবরের পিছনের খবর এত ভালো না। তখন সমস্যরে লাখো জনতা সেদিন প্রতিবাদ করে আর সেদিন গ্যাস কমান্সকে বক্তব্য দেয়নি। সেই আমি ওই মাগুরা নির্বাচনে আমি ওখানে প্রধানমন্ত্রীকে দিয়ে ঘোষণা করিয়েছিলাম যে দলীয় সরকার অধীনে আপনি নির্বাচনে যেতে পারবেন না বা যাবেন না। তারপর থেকে আন্দোলন শুরু হলো এবং একটানা এ করে আপনার 1994 সালের 28শে ডিসেম্বর 30শে ডিসেম্বর পদত্যাগ করলো এবং তারপর 1996 অংশগ্রহণ করলো না। একটা নির্বাচন এই যে 2014 সালে যে নির্বাচনটা হলো, আমরা ওইটাই যেহেতু আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসাবেই 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানের সংযোজন করেছিল এবং খালেদা জিয়া প্রথম অধিবেশনে, সেইটাই দাবি ছিল যে এখন কেন তাহলে আপনাদের অধীনে নির্বাচন করতে চান, তার সেদিন হরতাল করলেন কেন 172 দিন হরতাল করলেন কেন, গাড়ি ঘোড়া জ্বালালেন কেন, সেটাই আমাদের দাবি ছিল, জনতার দাবি জনগণের ভোট দিতে পারে। এখানে তো বলা হয়নি বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতে হবে, আপনার তত্ত্বাবধায়ক তার দেয়নি, যে কারণে সেদিন বিএনপি নির্বাচন করেন, যে কারণে সেদিন 153টা আসন বিনা ভোটে নির্বাচন পৃথিবীর ইতিহাসে তা কোনোদিনও হয়নি। বাদ বাকি আসনে আপনারা দেখেছেন প্রায় 47টা কেন্দ্রে একটা ভোটও পড়ে নাই, 3%, 4%, 5% ভোট পড়েছিল। 48 ঘন্টা পরে তৎকালীন নির্বাচন কমিশনার 39 কি 40% ভোট দেখিয়েছিলেন। এই যে জট ছিল। তারপরে 2018 সালে আমরা আবার গিয়েছিলাম নির্বাচন করতে, সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন আমার কথা বিশ্বাস করেন নির্বাচন সুষ্ঠু হবে, আমরা গেছিলাম নির্বাচন করতে। সেই নির্বাচনের পরিণতি দেখেছেন, আমি নিজে গুরুতরভাবে আহত, গুলি করেছিল, সে গুলি আমার গায়ে লাগে নাই আল্লাহর রহমতে, পরে আমাকে কুপিয়ে আমাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। আমি হেলিকপ্টারে উঠে আমি ঈশ্বর থেকে আমি সেদিন ঢাকাতে যদি না আসতাম, করতে না হতাম, হেলিকপ্টার না আসতাম, যদি আমি সেদিন অ্যাম্বুলেন্সে আসতাম, বাই রোডে আসতাম, তাহলে হয়তো রাস্তায় আসতে আসতে হয়তো সেই নির্বাচন সুষ্ঠু হয়েছিল, সেই নির্বাচনে ভোট হয়েছিল। আগের দিন রাতের ভোট হয়েছিল, হলফ করে বলতে আল্লাহর নামে শপথ করে বলতে পারে সেদিন কোন ভোট হয় না, রাতের বেলা ভোট হয়েছিল। অনেক সেন্টারে 100% ভোট কাস্ট হয়েছে, বিএনপি নেতারা 0 ভোট, 1 ভোট, 2 ভোট, আমিও পেয়েছিলাম। আমি কোন কেন্দ্রে ভোট যেখানে হয়েছে কাটে নাই, 2টা নির্বাচন ছেড়ে দিয়েছিলাম নির্বাচন, সেখানে আপনার 3100 বেশি আমি ভোট পেয়েছি। অথচ আমি অন্য কেন্দ্রে ভোট পেয়েছি কোনো 1 ভোট, 0 ভোট, 2 ভোট, এই যে জালিয়াতি তারা করলো। আমরা তো গিয়েছিলাম নির্বাচনে, সেই সরকারের অধীনে আবার আমরা 2024 সালে কিভাবে নির্বাচনে যাব? ওই নির্বাচনের পরে যে নির্বাচনটা আমরা মনে করছিলাম এইবার নির্বাচনটা হবে, সবাই মনে করেছিল যে এইবার নির্বাচনটা তো মিনিমাম একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবার দেখেন নির্বাচনের আগেই আমাদেরকে সাজা দেওয়া হলো এবং 28শে অক্টোবর লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ ঢাকার মানুষ দেখেন নাই সেই মিটিংটা কিভাবে পুলিশ তছনছ করে দিল, টিয়ার সেল মেরে গুলি করে আহত করে। সত্ত্বেও আমাদের স্টেজে লাস্ট পর্যন্ত সাজা নিয়েও আমি লাস্ট পর্যন্ত স্টেজে ছিলাম, শেষ পর্যন্ত থাকতে পারলাম না বলে ওখান থেকে নেমে বাধ্য হয়েছিলাম। এই যে নির্বাচন একটা শব্দ বোমা হওয়ার সাথে সাথে না পারে বিএনপি পালাই গেছে সব। কিসের শব্দ বোমা? কিসের শব্দ বোমা? কয় ঘন্টাতে তারা গুলি করেছে, কত হাজার টিয়ার সেল তারা মেরেছে। এবং আচ্ছা ঠিক আছে, এটা যদি বলে থাকে আমরা পালিয়ে গেলাম ভালো কথা, তাহলে আমাদের অফিস ওখানে আপনার ওখানে ক্রাইম জোন করে ওখানে আপনার তালা লাগিয়ে দেওয়া হলো কেন? একটা রাজনৈতিক দলের অফিস, যে দলের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী, সেই দলের অফিস তালা লাগিয়ে দেওয়া হলো এবং ইলেকশনের আগ পর্যন্ত অফিসের ধারে কাছে কাউকে যেতে দেওয়া হয়নি। ক্রাইম জোন হিসেবে না, ক্রাইম সিন হিসেবে তারা সেখানে চিত্রিত করলো। তারপর নির্বাচন শেষ হয়ে গেল, ক্রাইম সিন উঠে গেল বা ওখানে ক্রাইম জোন উঠে গেল। এই যে তামাশা, এই যে মিথ্যাচার, আমরা সেখানে কিভাবে নির্বাচন যাবো বলেন? আর এটা কি নির্বাচন বলেন? আমরা না নির্বাচনে জানি, মানুষও তো ভোট দিতে যায়নি। এখন যেটা বার করে, এই যে কোটি কোটি টাকা, প্রায় 2200-2300 কোটি টাকা খরচ করেছে এই নির্বাচনের পিছনে। এই যে দেশের অর্থনৈতিক এই অবস্থা, এমনি তো আপনার বিদ্যুৎ সেক্টরে এই যে কুইক রেন্টাল পাওয়ার এগুলি করতে চুরি করে দেশটা শেষ করেছে, আবার এর হতে পারে 2,500 কোটি টাকা নিজেরা নিজের নির্বাচন সিলেকশন দিয়ে দিলেই পারতো। এখন আমি কি বলবো, এখন উপজেলা নির্বাচন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এমপি মন্ত্রীদেরকে বলা হচ্ছে এলাকায় যাবেন না, আত্মীয়জনকে তা করতে পারবেন না। কিন্তু আপনি তো বললেন যে আজকে চট্টগ্রাম বলেছে আমার ছেলেকে ভোট না দিলে বা ভোট কেন্দ্রে আমাদের ভোট না দিলে আসতে পারবেন, সব জায়গাতে শুনেছে। তার মানে কি আমি শেষ করে এইভাবে এটা অনেক জায়গা হচ্ছে। এবং আমি একরামুল করিম চৌধুরী বলেছে যে এখন এই নির্বাচন ভোট না দিলে এখন ভোটটা করার দরকার। এই রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ, যেখানে কোনো দল অংশগ্রহণ করতেছে না, তা সিলেকশন দিতেই পারে। এখন তো আমার বলতে ইচ্ছা হয় সরকারকে একটু এই সরকার নিজেরা চলে না, এই সরকারকে পার্শ্ববর্তী দেশ তাদের ভাগ্য নির্ধারণ করতে যেভাবে তাদের বলে সেভাবে তারা চলে।
সরকার যেমন নিজে চলে না, সরকারের কথা মতো সরকার দল লোক চলে না। তাই যদি না হবে, আপনি দেখেন নির্বাচনে কিছু দেখেছেন যে তারা বলে যে কোন নির্বাচন আপনি করতে পারেন, এখানে নৌকা প্রতীক দিলাম, আপনি বিরুদ্ধে রাজনীতি করতে পারেন। আজকে সংসদে কি, আজকে যারা সংসদ সদস্য হয়েছে স্বতন্ত্র, তারাও বলে যে আমরা আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলতে চাই, আমরা বিরোধী দল হব না। এটা কি? এটা লজ্জা করে না? এটা মরে যেতে ইচ্ছা করে। এই দেশের জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? এই দেশের জন্য মানুষ যুদ্ধ করেছিল এই একটা নচ্ছর জিনিস দেখার জন্য? এখন আবার উপজেলা নির্বাচন, কোন দল অংশগ্রহণ করতে চায়? নিজেরা জানেন দরকারটা কি? সিলেকশন দিলেই তো পারে, যেখানে কোন নির্বাচন দরকার নাই। আমার এই যে 500 উপজেলা, এই আমার 500 জনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 500 জন এবং 500 জন মহিলা ভাইস চেয়ারম্যান, মিটে গেল। টাকা তো ক্ষতি হতো না। এই টাকার হিসাব কিন্তু আমাকে দিতে হবে, হিসাব কিন্তু একদিন দিতে হবে এই সরকারকে। যতই বলেন না কেন, কতদিন নির্যাতন করবেন? এই প্রশাসনের দোহাই দিয়ে কতদিন চলবেন? প্রশাসনের ভিতরেও একদিন তারাও কিন্তু এই দেশের সন্তান, এই দেশের মাটির মানুষ, তারা ভালোবাসে, তারা বড় হচ্ছে, তাদের পরিবার পরিজন আছে, তাদের সন্তান সন্ততি আছে, তাদের স্ত্রী পুত্র আছে, তারাও কেন প্রশাসনে তাদের যারা আছে তাদেরকে বলে বলবে যে কি এটা কি হচ্ছে, তোমরা কি করতেছো? এই কি দেশ? এই দেশের জন্য তোমরা আমাদের কি শিখাচ্ছ? এই দুর্নীতি শিখাচ্ছ, এই ভোট চুরি শিখাচ্ছ, ভোট ডাকাতি শিখাচ্ছ, বিনা ভোটে শিখাচ্ছ, এক দলের ভিতরে নির্বাচন শিখাচ্ছ, কি শিখাচ্ছ আমাদের? এই দিন কিন্তু আসবে অস্থিতেই। তাই আমি মনে করি সরকারকে এই সমস্ত বাদ দিয়ে, এই সমস্ত গুজরাট তামাশা বন্ধ করে রেখে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মধ্যে দিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। তা নাহলে হয়তো মনে করতে পারে এইভাবে আমরা চলতে পারি। পৃথিবীতে কেউ চিরদিন চিরস্থায়ী পারে না, আওয়ামী লীগ তো পারবেই না। যেদিন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবার হবে, এই দেশের মানুষের কাছে তারা ফিরে আসতে তাদের বহুদিন সময় লাগবে। আমি অন্যভাবে বলতে চাই না। আমাদের যেভাবে কারাগারে গেলে কান্না আসে, কত মানুষ আছে আপা, চিন্তা করেন বিনা কারণে জেল কাটতেছে, ফাঁসির আসামি তারা বিনা কারণে, তার ঘটনা চরিত্র না কিভাবে না। আর বিএনপির হাজার হাজার মানুষ তারা বিনা কারণে আপনার গায়েবী মামলার সাজাপ্রাপ্ত। সেই দেশের প্রধানমন্ত্রী তো বলে যে এখানে রাজনৈতিক মামলা দেওয়া হয়নি, এসছে মিথ্যাচার। আর কিছু হতে পারে? রাষ্ট্রের কাছে কি শিখবে? এদেশের মানুষ কি শিখবে? সন্তানরা কি শিখবে? আগামী ভবিষ্যৎ সন্তানরা কি শিখবে? তারা কি দেখবে? যেভাবে চুরি চামারি যেভাবে হচ্ছে, দুর্নীতি দেখেন না কি সব? একটা জিনিসের দাম 3 টাকা, জিনিসের দাম 3000 টাকা। কি একটা স্ক্রু, তার দাম হলো 2 লাখ টাকা। কি একটা হাতুড়ি, তার দাম কত? এই যে অবস্থা, এটা কেন হচ্ছে? আমি যে কারাগারে ছিলাম, আপনার দুর্নীতি সারা জায়গায় আছে। কারাগারও একটা দুর্নীতির মহা একটা আপনার আগলা। তারপরেও আমি মনে করি কারাগারে যারা আছে ওদের চেয়ে মহা দুর্নীতিগ্রস্ত সরকার। এই সরকার, যে সরকার এত বড় দুর্নীতি, সেই দেশের কারোর দোষ দিতে চায় না, কাউকে দোষ দিতে। আমি আসার সময় জেলের সাথে আলাপ করে আসছি, বিস্তারিত বলে এসেছি যে আপনাদের নলেজের বাইরে কিন্তু অনেক দুর্নীতি এখানে হয়। পরক্ষণ চিন্তা করি যে এরা আর কি দুর্নীতি করে, এরা ছোটখাটো দুর্নীতি করে, কিন্তু এর চেয়ে মহা দুর্নীতি করছে একটা সরকার। সরকার পৃষ্ঠপোষকতায় এবং ডক্টর কলিমুল অত্যন্ত জ্ঞানী মেধাবী মানুষ। আজকে দেখেন ব্যাংকগুলি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, যেভাবে একের পর এক ব্যাংক ধ্বংস হয়ে একীভূত হচ্ছে। তারপরে কি হবে? তারপর আর কি হবে? ওই সে গানের কথা বলতে, তার আর পর নেই। এই হলো অবস্থা, এই অবস্থা। তার আর পর নেই, কিন্তু জেলখানায় আপনাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব মেনে নিলে আপনারা তো সবাই এক রাতের 20,000 নেতা কর্মী মুক্তি পেয়ে যেতেন, কৃষিমন্ত্রী বলেছে। আসলে কি প্রস্তাব দেওয়া হয়েছিল আপনাদেরকে? না, এইসব কোনো কথা। তারা তার কি প্রস্তাব দেয়? তারা জানে যে বিএনপি নির্বাচন আসলে এবার আর ওই কারচুপি করে তারা এই জন্য পরিবেশিত রাখে না। তারা আগেই তো আমাদের পার্টি হাউস বন্ধ করে দিল। হ্যাঁ, একটা জিনিস তারা বললে আমি মানতে পারতাম, তারা যদি আমাদের পার্টি হাউস খোলা রাখতো, আমার নেতাদের পার্টি হাউসে যাওয়ার সুযোগ থাকতো, নির্বাচন কমিশন যদি আমাদের ব্যালট পেপার সরি আপনার নমিনেশন পেপার কেনার সুযোগ থাকতো, তারপরে বিএনপি না গেলে বলতে পারতো যে বিএনপি চায় না। তারপরে সুযোগই রাখে নাই, নেতাদের কারাগারে মহাসত্ব শুরু করে গ্রেপ্তার এবং পার্টি অফিস বন্ধ। তো পার্টি অফিসে না বসতে পারলে একটা রাজনীতি কোথায় ফর্ম বিক্রি করবে, কোথায় তারা তাদের সাক্ষাৎকার নেবে, কোথায় তারা নমিনেশন জমা দিতে বলবে? এই যে মহা অন্যায় যেটা করলো আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের এই পাপ আমি আজকে বলেছি, জানেন? এর আগে বলেছেন আমি জানি না। পার্টি অফিসে আমি যখন আজকে বেরিয়ে আসি, পার্টি অফিসে বলেছি আওয়ামী লীগ এমন পাপ করছে যে আমরা মুসলমান হিসাবে হাসরকে বিশ্বাস করি। হাসরের ময়দান বিশ্বাস করেন না? করেন তো, আমিও করি। হাসরের ময়দানে আল্লাহ যারা পাপী তাদেরকে জাহান্নামে পাঠাবে, যারা পুণ্যবান তাদেরকে জান্নাতুল ফেরদৌসে বেহেশতে তাদের পাঠাবে। দেখা যাবে হাসরের ময়দানে পাপীদেরকে জাহান্নামে পাঠিয়েছে, পুণ্যবানদেরকে বেহেশতে পাঠিয়েছে। তারপরে কয়েক কোটি লোক দাঁড়িয়ে আছে। পুণ্যবান ব্যক্তি যে খুবই পুণ্যবান, সে সাহসকে আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ,
এই যে আমরা যারা পূর্ণ করেছি, আপনি আমাদের এত সুন্দর বেস্ট পাঠালেন, যারা